দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় জুলাই উইকের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি। 25 ডিসেম্বর দেশে ফিরবেন জানালেন তারেক রহমান, বললেন সহজ হবে না নির্বাচন, দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছেই, ষড়যন্ত্র প্রতিহতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। 24-এর প্রার্থীদের আগামী নির্বাচনে সুযোগ না দিতে ইসিকে লিগ্যাল নোটিশ, বৈষম্য বিরোধী ছাত্রদের। নির্বাচনে আসবেন প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক, জানালেন ইসি সচিব। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা, দালাল ও প্রতারণা মন্তব্য প্রধান উপদেষ্টার। এই পর্যন্ত 50 লাখ প্রবাসীর ভোটার নিবন্ধন হয়েছে, জানালেন উপদেষ্টা। ওসমান হাদির স্বাস্থ্য স্থিতিশীল হওয়ার অপেক্ষায়, ব্রেন সক্রিয় করতে অপারেশন প্রয়োজন, তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা, স্বরাষ্ট্র উপদেষ্টা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ভারতের হাই কমিশনারকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলবের 3 দিনের মাথায় নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠানো হয়েছে। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, ভারত বাংলাদেশে 2 দেশের হাই কমিশনারকে তাদের নিজ দেশে তলব অস্বাভাবিক নয়। মন্তব্য করেন, ভারত সবসময় বাংলাদেশের মুক্তিযুদ্ধকে খাটো করার চেষ্টা চালায়। গোলাম ময়নুল হাসানের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য এবং সেদেশের মাটিতে শেখ হাসিনার অবস্থান নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক যেন নতুন করে আলোচনায়। গত রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে, আর বুধবার দুপুরে নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হাবিবুল্লাহকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়। এমন বাস্তবতার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের সাথে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো, যে আসলে ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই এমন তো কোনো কথা নেই। তো এখন সম্পর্ক 2 পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, গত 15 বছর আওয়ামী লীগের আমলে হওয়ার নির্বাচন নিয়ে ভারত নিশ্চুপ ছিল, তাই বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ভারতের অস্থিরতা উপদেশ গ্রহণযোগ্য নয়। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে না। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করব। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। ভারত যদি শেখ হাসিনাকে থামাতে না পারে, আর কারো পক্ষে থামানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমাদেরকে আমরা চাইবো যে ভারত তাকে থামা। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশের সঙ্গে ভারতের বিরূপ আচরণের প্রতিবাদে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। বিকেলে লং মার্চ নিয়ে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে যাত্রা শুরু করলে বাড্ডা এলাকার পুলিশের বাধার মুখে পড়েন জুলাই ঐক্যের নেতাকর্মীরা। বিকেল 3:30টার দিকে বিক্ষোভকারীরা রামপুরা থেকে ভারতীয় হাই কমিশনের দিকে যাত্রা শুরু করেন। পুলিশ উত্তর বাড্ডায় ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। পুলিশের বাধার মুখে পড়ে সেখানেই অবস্থান নিয়ে বক্তব্য দেন মিছিলে অংশগ্রহণকারীরা। বলেন, অবিলম্বে ফ্যাসিস্ট হাসিনা সহ সকল খুনিদের ফেরত দিতে হবে। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিক্ষোভে যোগ দেন। এদিকে চলমান পরিস্থিতির কথা উল্লেখ করে দুপুর 2টা থেকে রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণা করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অগাস্ট মাসের 5 তারিখ ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে, এই বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ চলবে না, চলতে দেওয়া হবে না। এখন পর্যন্ত হাসিনাকে ফেরত আনার ব্যাপারে আপনার কোন চোখ রাঙানি আমাদের চোখে পড়ে নাই। সীমান্ত হত্যা হয়, আপনার কোন চোখ রাঙানি আমরা দেখি নাই। যদি এইভাবে চালাইতে থাকেন, তাহলে আপনার পদত্যাগের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে আমরা বাধ্য হব। যদি জুলাইয়ের সক্রিয় নিরাপদ না থাকে, যদি বাংলাদেশ নিরাপদ না থাকে, যদি আমাদের সহযোদ্ধারা
আমাদের সাথে যে বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তির পরিপ্রেক্ষিতে সকল খুনি এবং যারা পলাতক আসামি আছে স্বৈরাচার সরকারের এবং সামরিক বাহিনীর, তাদের সকলকে ফেরত দিতে হবে অতি দ্রুত। 25 ডিসেম্বর তিনি দেশে ফিরবেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার বিদায়ের দিন যেন কেউ বিমানবন্দরে উপস্থিত না হন, সেজন্য যুক্তরাজ্য বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান তার। বলেন, নেতাকর্মীরা বিমানবন্দরে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, এতে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা রয়েছে। তারেক রহমান আরও বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে দেশে ফেরার প্রহর গুনছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরা নিয়ে নানা গুঞ্জন থাকলেও এবার তিনি নিজেই জানিয়ে দিলেন কবে বাংলাদেশে আসছেন। মহান বিজয় দিবসে লন্ডনের দ্য সিটি প্যাভিলিয়ন হলে আলোচনা সভা করে যুক্তরাজ্য বিএনপি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে দেশে ফেরার বিষয় নিয়ে বক্তব্য দেন তারেক রহমান। 25 তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব, কিন্তু এখানে উপস্থিত, এই ঘরে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা এয়ারপোর্টে সেদিন যাবেন না। কারণ এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে এবং মানুষ জানবে যে এরা সব বাংলাদেশি, এবং দেশের সুনাম নষ্ট হবে, দলের সুনাম নষ্ট হবে। আমার আজকের এই অনুরোধ যারা রাখবেন, আমি ধরে নিব তারা দল এবং সর্বোপরি দেশের সম্মানের প্রতি মর্যাদা রাখবেন। আমার মানা করা সত্ত্বেও, আমার অনুরোধ করার পরেও যারা যাবেন, আমি ধরে নিতে বাধ্য হব যারা ব্যক্তিগত স্বার্থের জন্য সেখানে গিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের ছাত্র, শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, পেশাজীবী, নারী, শিশু, গৃহিণী সহ সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে নেমে আসায় স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে পারেনি। আমরা 5ই আগস্ট যেই স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি, ঝেঁটিয়ে বের করে দেওয়া হয়েছে দেশ থেকে, জনগণের ভয় যে পালিয়ে গিয়েছে দেশ থেকে, এটির অর্জন কোনো রাজনৈতিক দলের নয়, এটির অর্জন সম্পূর্ণভাবে বাংলাদেশের সাধারণ মানুষের ক্রেডিট। আগামী যে সময়টা আসছে, এটা কিন্তু একটা পরিবর্তনের সুযোগ। আমরা যদি এইবার দেশটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমরা এগিয়ে যাব। ষড়যন্ত্র চলছে, তাদের ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। তারেক রহমান বলেন, বর্তমান সময়ে দেশের শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতি, ব্যাংকিং ব্যবস্থা ও শিল্প খাত যে গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, তাতে ভবিষ্যতে বিএনপির সামনে চ্যালেঞ্জ হবে অত্যন্ত বড়। তবে জনগণের সমর্থন ও জাতীয় ঐক্যের মাধ্যমেই সেই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব বলে তিনি আশাবাদী। আমাদের মধ্যে অনেকেই বক্তব্যে বলেন, আমরা এই স্বপ্ন দেখছি, আমরা সেই স্বপ্ন দেখছি। আমি ভাই স্বপ্নের মধ্যে নাই, আমি কোনো স্বপ্নের মধ্যে নেই। আমরা আছি পরিকল্পনার মধ্যে। আমরা পরিকল্পনা করব, আমরা পরিকল্পনা বাস্তবায়ন করব। আমরা কোনো স্বপ্নের মধ্যে থাকতে চাই না। স্বপ্ন দেখতে দেখতে দেশ থেকে প্রতি বছর $16 বিলিয়ন পাচার হয়ে গিয়েছে। স্বপ্ন দেখতে দেখতে দেশের অর্থনৈতিক অবস্থা, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের কৃষি ব্যবস্থা, দেশের রাস্তাঘাট, দেশের আইন আদালত, আইন শৃঙ্খলা সব কিছু ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে। এক মিনিট, সমস্যা তো তারপরে, বিপদ কিন্তু তারপরে। আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন, হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন। দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি, অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে, একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহিতা থাকবে। আমরা বিশ্বাস করি, আমরা শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার সৈনিক যারা, আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব। কিন্তু
কিন্তু সামনের পথ অসম্ভব কঠিন। তারেক রহমান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে প্রবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে অভ্যর্থনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে। সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভ্যর্থনা কমিটিতে বিএনপির 10 বিভাগের সাংগঠনিক সম্পাদক ছাড়াও বিভিন্ন অঙ্গ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক ও সদস্য সচিবরা অন্তর্ভুক্ত রয়েছেন। তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে করণীয় নির্ধারণে মঙ্গলবার বিকেলে অভ্যর্থনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অভ্যর্থনা আয়োজনের সামগ্রিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন কমিটির সদস্যরা। এর আগে সোমবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর যৌথ সভা অনুষ্ঠিত হয়। সেখানে তারেক রহমানকে কিভাবে স্বাগত জানানো হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। দলীয় সূত্র জানায়, ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে এভার কেয়ার হাসপাতালে যাবেন, যেখানে তার মা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। ঢাকায় অবস্থানকালে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের 196 নম্বর বাসায় উঠবেন বলে জানিয়েছেন দলের একাধিক সূত্র। ওই বাসার পাশেই ফিরোজায় কয়েক বছর ধরে বসবাস করছেন বেগম খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, তৃণমূল জনগণের কল্যাণে রাজনৈতিক দলগুলো কি কাজ করতে পেরেছে সেগুলো জবাবদিহিতার আওতায় আসবে। জনগণ এখন তাদের অধিকারের বিষয়ে প্রশ্ন করছে। স্বাধীনতার 54 বছর পর এসে সাধারণ মানুষের অধিকার আদায়ে কেন দাবি জানাতে হবে, এমন প্রশ্নও রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। মহান বিজয় দিবস উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন আগামীতে যে সরকার রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরকেও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। দেশের তৃণমূল পর্যায়ের মানুষের সঙ্গে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে এখন আমি মাঝে মাঝে প্রশ্ন করি যে আমরা মানুষ আমাদের নেতা বলে, আমরা নেতৃত্ব দেই বলে দাবি করি, আমরা দেশ পরিচালনার দায়িত্বে যাই, মানুষ আমাদের ভোট দেয়, তারপরেও আসলে মানুষের সত্যিকার কল্যাণে আমরা কতটুকু কি করতে পেরেছি, আমি সেই প্রশ্ন নিজেকে করি। এবং আমি বিশ্বাস করি আগামীতে যে সরকার বাংলাদেশে আসবে তাদেরকে কিন্তু সেই প্রশ্ন নিজেদেরকে করতে হবে। 24-এর ডামি নির্বাচনে যারা অংশ নিয়েছিল তারা যেন 26-এর নির্বাচনের প্রার্থী হতে না পারে সে বিষয়ে নির্বাচন কমিশনকে লিগ্যাল নোটিশ দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেই তথ্য জানান ইসি সচিব। বলেন, নির্বাচন পর্যবেক্ষণের বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, হাদির ওপর হত্যা চেষ্টার ঘটনা প্রমাণ করে যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে তারা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। হাদির মতো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিদেশে শ্রমশক্তি রপ্তানির ক্ষেত্রে বড় বাধা দালালদের প্রতারণা এবং সিন্ডিকেট। এই সংকট দূর করতে সরকার কঠোর হচ্ছে বলে জানান তিনি। প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীতে আলোচনা অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন মন্তব্য করেন। তরুণ সমাজকে জনশক্তিতে রূপান্তরে সরকার সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছে বলে জানান প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সৈয়দ আব্দুল মহিদ। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। চলতি অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30 বিলিয়ন, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও প্রবাসী দিবস পালন করছে বাংলাদেশ। এ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, প্রবাসীদের এত অবদানের পরও দালাল চক্রের হাতে জিম্মি হয়ে আছেন। এটা করতে গিয়ে দেখা গেল
এর দালালি, সিন্ডিকেট, কে কার টাকা মেরেছে, আসলে ঘটনা অত পরিষ্কার না। পুরো জগৎটাই হলো দালাল বেষ্টিত জগৎ। আসল খবর কার কাছে বোঝা মুশকিল, কে কার থেকে কি কারণে টাকা নিচ্ছে বোঝা মুশকিল। সরকার অনেক দূরে এটার থেকে, ভেতরে ঢোকার ক্ষমতা সরকারের নাই, এখনো হয়নি, আশা করি একদিন হবে। এই হলো মানুষ যারা বিদেশ যেতে চাচ্ছে তাদের কপাল। ওই যে শব্দটা ম্যাজিক ওয়ার্ড যেটা উল্লেখ করলাম, ওইটাই হলো আসল দালাল। এই দালাল থেকে সবকিছু উৎপত্তি হচ্ছে। সে কাগজপত্র তার কারখানাতেই তৈরি হয়ে গেল সবকিছু, দেশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। কি কাগজ লাগবে মানিয়ে দিচ্ছি। অভিবাসন ব্যয় কমানো ও সাধারণ মানুষের বিদেশ যাওয়ার ক্ষেত্রে সিন্ডিকেট ভাঙতে নানামুখী পদক্ষেপের কথা জানান সরকার প্রধান। পৃথিবীতে তারুণ্যের অভাব, আর আমরা হলাম তারুণ্যের খনি। এটা আমাদের মাথায় ঢুকতেছে না। এটা সোনার খনির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতে তরুণদের সন্ধানে আছে। আমাদের 18 কোটি লোকের মধ্যে 9 কোটি লোকের বয়স 27 বছরের কম। এর থেকে তরুণ জনসংখ্যা কোথায় পাবে? সারা দুনিয়াকে আসতে হবে এখানে, কিন্তু আমাদেরকে তৈরি হতে হবে। তৈরি থাকলে যে কোনো জায়গায় যেতে চান, সাধ্য সাধনা করে তাদেরকে নিয়ে যাবে। অনুষ্ঠানে আসছে নির্বাচনে ভোট দিতে এখন পর্যন্ত 50 লাখ প্রবাসীর নিবন্ধনের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। শরীফ ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে এই তথ্য জানিয়েছেন। হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন আজ দেশটিতে চিকিৎসাধীন জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে দেখতে গিয়েছিলেন। রাত 9:40 ডক্টর ভিভিয়ান বালাকৃষ্ণন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে ফোন করেন এবং হাদির চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করেন। তিনি জানান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। প্রধান উপদেষ্টা দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে হাদির জন্য দোয়া ও প্রার্থনা করার অনুরোধ করেছেন। এর আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের মুখপাত্র শরীফ ওসমান হাদির ব্রেন সক্রিয় করার জন্য অপারেশনের প্রয়োজন। ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে জানানো হয়, অপারেশনের জন্য প্রস্তুত করতে হলে প্রথমে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করতে হবে। চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ড যে কোনো স্থানে হতে পারে। বর্তমানে মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য সব অঙ্গ সক্রিয় রয়েছে। তার জন্য বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে তার পরিবার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের বাবা ও মা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এর আগে তাদেরকে আটক করে র্যাব। ফয়সালের বাবা মাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ফয়সালের স্ত্রী, বান্ধবী, শ্যালক, হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজন, সহযোগী কবির ও তাকে পাচারে সহায়তার অভিযোগে সীমান্ত থেকে 2 জনকে গ্রেপ্তার করা হয়। এদিকে ওসমান হাদিকে গুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে 2টি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 1টি খেলনা পিস্তল ও 41 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত 12 ডিসেম্বর গণসংযোগের জন্য বিজয়নগর এলাকায় গিয়ে ওসমান হাদি হামলার শিকার হন। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, সেখানে তার চিকিৎসা চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে নারায়ণগঞ্জের বিকেএমই এর প্রধান কার্যালয়ে পুলিশ ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে তিনি এই দোয়া কামনা করেন। জাহাঙ্গীর আলম বলেন, ওসমান হাদি একজন জুলাই যোদ্ধা। দেশের জন্য তার অবদান অতুলনীয়। নয়াদিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব প্রসঙ্গে উপদেষ্টা বলেন, দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব করা সাধারণ বিষয়। ঢাকাও তাদের হাই কমিশনারকে তলব করেছে। আমাদের ওসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড, এটা কিন্তু দেশের জন্য খুবই মঙ্গলজনক ছিল, এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে, এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু খাস দিনে দেয়া করবেন। আপনিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় না, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং ওর সাথে যে আরেকজন ওই হাতিয়ার তাকে উদ্ধার করা রিমান্ডে নিছি।
পুরনো হাইকোর্ট ভবন সংস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর নতুন এজলাস উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। বুধবার বিকেলে উদ্বোধনের পর এজলাস কক্ষ সহ আদালতের বিভিন্ন জায়গায় ঘুরে দেখেন প্রধান বিচারপতি। এ সময় প্রধান বিচারপতির সাথে উপস্থিত ছিলেন ট্রাইব্যুনাল 1 এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদার ও ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ সংশ্লিষ্ট অন্যান্য বিচারকবৃন্দ। এছাড়া সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী, চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সহ প্রসিকিউটর ও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীরাও উপস্থিত ছিলেন। রাজধানীর পল্টন ও শাহজাহানপুর থানায় নাশকতার আলাদা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান সহ ৪৫ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছে আদালত। বুধবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে আদেশ দেয়। সকালে মির্জা আব্বাস ও আমানুল্লাহ আমান আদালতে উপস্থিত হয়ে মামলা থেকে অব্যাহতির আবেদন করেন। আদালত এই মামলার বিষয়বস্তু শুনে তাদেরকে অব্যাহতি দেয়। মামলার সূত্রে জানা যায় ২০১৩ সালে মালিবাগ মোড়ের অবৈধভাবে সমাবেশ এবং গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে এই মামলা দায়ের করেছিল পুলিশ। পরবর্তীতে এই মামলায় মির্জা আব্বাস সহ একাধিক নেতাকর্মী কারাভোগ করেন। এই দুই মামলায় ৪৯ জন আসামি থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগেই অব্যাহতি পান। আমরা দীর্ঘদিনের তদন্তে বোধহয় প্রমাণিত হয়েছে যে মামলাটি ছিল ভুয়া। ২০১৩ সাল থেকে আজ পর্যন্ত, আজকেও ২০২৫ চলছে। আমাদেরকে এই কোর্টে আসা যাওয়া করতে করতে সময় নষ্ট হয়েছে, টাকা নষ্ট হয়েছে। এই মামলায় আমাদেরকে জেলেও যেতে হয়েছে, আবার জামিন করেছি। এখন দেখা গেছে যে হয়তো এটা দেখা গেছে যেটা এখন আর না, চলে না, মামলা অচল। তো আমরা প্রেজেন্ট করেছি, আমরা বলেছি যে আমরা তো নির্দোষ। ময়মনসিংহ হালুয়াঘাটের বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীরাঙ্গনাদের সংবর্ধনা দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স। বুধবার হালুয়াঘাট কেন্দ্রীয় শহীদ মিনারে এই সংবর্ধনা দেয়া হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন তিনি। জানান, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের জন্য আজীবন কাজ করবেন তিনি। হালুয়াঘাটে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন বিএনপির নেতা। ৭১-এর পরাজিত শক্তি সমালোচনা করে বলেন, স্বাধীনতা বিরোধীরা ভালো হলে ৭১-এর কৃতকর্মের জন্য জনগণের কাছে ক্ষমা চাইত। ঢাকা ৬ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, যে রাজনৈতিক দল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিকৃত করবে, দেশের জনগণ তাদেরকে ক্ষমা করবে না। বুধবার রাজধানীর ওয়ারিতে জিয়া শিশু কিশোর মেলার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ইশরাক হোসেন বলেন, কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়কে অস্বীকার করতে চায়, তাহলে তাদের ইতিহাসের পাতায় ফিরে তাকানো উচিত। তিনি বলেন, গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ দেশে গণহত্যা চালিয়েছে। মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ তাদের দলীয় সম্পত্তিতে পরিণত করেছিল নিজেদের অপকর্মকে জায়েজ করার জন্য। ইশরাক হোসেন আরও বলেন, দেশের ইতিহাস সম্পর্কে ভ্রান্ত তথ্য দিয়ে যারা রাজনীতি করতে চায়, তাদেরকে মানুষ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দেবে। ১৬ই ডিসেম্বর জন্মের পর থেকে আমরা বিজয় দিবস পালন করে আসছি। জন্মের পর থেকে ২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস আমরা পালন করে আসছি। আজকে যে বা যারাই বা যে কোনো রাজনৈতিক দলই যদি আমাদের স্বাধীনতাকে অস্বীকার করতে চায়, আমাদের বিজয়কে অস্বীকার করতে চায় এবং মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, আমরা যদি ইতিহাসের পাতায় ফিরে দেখি, তাহলে গত বছর স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল, ১৯৭১ সালেও জামাতে ইসলামের নেতৃত্বে বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছিল। এটাই হলো চিরন্তন সত্য। পুরান ঢাকার লালবাগে আজ দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকটি প্লাস্টিক গোডাউন, একটি টিন শেড, দোতলা ও পার্শ্ববর্তী একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে একটি প্লাস্টিকের কারখানা, পার্শ্ববর্তী গুদাম পুরোপুরি পুড়ে যায়। স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, দুপুর ১:১টায় টিন শেড, দোতলার রান্নাঘরের সিলিন্ডার থেকে আগুন ছড়িয়ে পড়ে। পুরান ঢাকার লালবাগের ইসলামবাগ সরু গলির মধ্যে ফায়ার সার্ভিসের
ফায়ার সার্ভিস পৌঁছাতে কিছুটা সময় লেগে যায়। ততক্ষণে আগুন ঘিঞ্জি এলাকার পার্শ্ববর্তী দুটি ভবনে ছড়িয়ে পড়ে। আগুনের কালো ধোঁয়ায় আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 11টি ইউনিটের চেষ্টায় প্লাস্টিকের রিসাইকেল কারখানা ও গুদামে পরিপূর্ণ পুরো ইসলামবাগ এলাকা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। তবে পুড়ে যাওয়া কারখানা গুদামের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে এই মামলায় জিয়াউল আহসানকে হাজির এবং অভিযোগ গঠনের শুনানির জন্য 21 ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। বুধবার আনুষ্ঠানিক অভিযোগের ওপর শুনানি শেষে তা আমলে নেন বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল। সাবেক সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও হত্যার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে জমা দেয় প্রসিকিউশন। সেখানে সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম অভিযোগে বলেন, 2009 সাল থেকে 16 সাল পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় শতাধিক ব্যক্তিকে গুম করার পর হত্যা করা হয়, যার নেতৃত্ব দেন সে সময় র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। সরকার বিরোধী ভিন্ন মতের মানুষদের অপহরণের পর বনদস্যু সাজিয়ে বা কথিত ক্রসফায়ারের নামে হত্যাযজ্ঞ চালানো হতো। অনেকের লাশও ফেরত পায়নি তার পরিবার। এদিকে জুলাই আগস্টের হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য 22 ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হবে 7 জানুয়ারি। 3,184 কোটি 30 লাখ টাকা আত্মসাতের অভিযোগে সালাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল আলম মাসুদ সহ 68 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সকালে চট্টগ্রামে দুদকের জেলা কার্যালয়ে মামলা দুটি করেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক সিরাজুল ইসলাম। মামলায় বলা হয়, 2009 সাল থেকে 2025 সালের 6 মার্চ পর্যন্ত ব্যাংকটির চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে প্রতারণার মাধ্যমে বিভিন্ন সময় 2032 কোটি 30 লাখ টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করে এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এছাড়া 2005 সাল থেকে 2015 সাল পর্যন্ত একই ব্যাংকের শাখা থেকে 1152 কোটি টাকা আত্মসাৎ, মানি লন্ডারিং মামলা করা হয়েছে এস আলম সুপার এডিবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে। অর্থ আত্মসাতে সহযোগিতা করায় মামলা দুটিতে গ্লোবাল ট্রেডিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম, পরিচালক ফারজানা বেগম, আব্দুস সবুর, জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক কামরুল হাসান সহ 68 জনকে আসামি করা হয়েছে। 1971 সালের 16 ডিসেম্বর সারা দেশে বাঙালির বিজয় কেতন উড়লেও পাকিস্তানি বাহিনীর কবল থেকে খুলনা ও চট্টগ্রাম মুক্ত হয়েছিল একদিন পর। খুলনার শিরোমণি এলাকায় 17 ডিসেম্বর মুক্তি সেনাদের কাছে আত্মসমর্পণ করে 3000 পাকিস্তানি। আর চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে হয় যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির ঘোষণা। চট্টগ্রাম ও খুলনার প্রতিনিধি রিপোর্ট জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। আজ 17 ডিসেম্বর, খুলনা মুক্ত দিবস। 1971 সালের এ দিনে খুলনার শিরোমণি এলাকায় মুক্তি সেনাদের কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আত্মসমর্পণ করে পাকিস্তানি বাহিনীর 3000 সেনা। মুক্তিবাহিনীর তুমুল আক্রমণে যশোর ক্যান্টনমেন্ট ছেড়ে 9 ডিসেম্বর নওয়াপাড়া হয়ে খুলনার দিকে আসে পাকিস্তানের বহর। ট্যাঙ্ক, কামান, সাজোয়া বহর নিয়ে শিরোমণি ইস্টার্ন গেট ও ফুলবাড়ি গেট এলাকায় ঘাঁটি গাড়ে। যশোর ক্যান্টনমেন্টে পাক সেনারা টিকতে না পারে খুলনার দিকে ধাবিত হয়। 9 ডিসেম্বর ওরা শিরোমণি এবং ফুলবাড়ি গেট এবং গিলেতলা এ অঞ্চলে ঘাঁটি করে। সেদিন এলাকার দখল নিয়েই পাকিস্তানি হায়ানারা নির্যাতন শুরু করে স্থানীয়দের ওপর। নির্বিচারে গুলি চলে, ঝরে অজস্র নিষ্পাপ প্রাণ। খানাদার বাহিনী এলাকার মা বোনদের ধরে নিয়ে দায়িত্ব হানি করে এবং এলাকায় কোনো জনশূন্য হয়ে পড়ে। তারা এত নির্যাতন করে যে এই এলাকায় কোনো মানুষ ঢুকতে সাহস পেত না। 12 ডিসেম্বর সকালে চারদিক থেকে ঘিরে পাকিস্তানি ঘাঁটিতে আক্রমণ চালায় মুক্তি সেনারা। শেষ পর্যন্ত 17 ডিসেম্বর দুপুরে শিরোমণি এলাকায় 8 নং সেক্টর কমান্ডার মেজর মঞ্জুর কাছে আত্মসমর্পণ করে পাকিস্তানিরা। ব্যাটেল যে যুদ্ধটা হয় ওটা 12 তারিখ থেকে শুরু হয় এবং আমরা চারিদিক দিয়ে মুক্তিযোদ্ধারা মিত্র বাহিনীদের সঙ্গে নিয়ে তাদের আক্রমণ করা হয়। যে ব্যাটেল অফ শিরোমণি ট্যাঙ্ক যুদ্ধ দিয়ে শুরু করে সমস্ত কিছু হলো, কিন্তু যেই সরকার আসুক না কেন এখনো পর্যন্ত এখানে সেই যে স্মৃতিটা, সেই স্মৃতিসৌধ হয়ে যাবে কথা হলো
সব ঠিক আছে, হবে আর হলো না। একই দিন হানাদার মুক্ত হয় বন্দরনগরী চট্টগ্রামও। স্বাধীনতা যুদ্ধের আন্দোলনের শুরু হয়েছিল যেই কালুরঘাট বেতার কেন্দ্রের ঘোষণায়, শেষের ঘোষণাও আসে সেখান থেকেই। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে আলোচনা সভা করেছে জেলা প্রশাসন। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন। সিরাজুম শুভ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করার আগে ক্রাউন সিভের সংবাদ শিরোনামগুলো আরো একবার। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে তলব, নির্বাচন নিয়ে ভারতের নসিহত গ্রহণযোগ্য নয় বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকায় জুলাই ঐক্যের মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি। 25 ডিসেম্বর দেশে ফিরবেন জানালেন তারেক রহমান। বললেন সহজ হবে না নির্বাচন, দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে, ষড়যন্ত্র প্রতিহতে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান। 24 প্রার্থীদের আগামী নির্বাচনে সুযোগ না দিতে ইসিকে লিগ্যাল নোটিশ বৈষম্য বিরোধী ছাত্রদের। নির্বাচনে আসবেন প্রায় 200 বিদেশি পর্যবেক্ষক জানিয়েছেন ইসি সচিব। শ্রমশক্তি রপ্তানিতে বড় বাধা দালাল ও প্রতারণা, মন্তব্য প্রধান উপদেষ্টার। এ পর্যন্ত 50 লাখ প্রবাসী ভোটার নিবন্ধন হয়েছে জানালেন উপদেষ্টা। ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, ফোনে প্রধান উপদেষ্টাকে জানালেন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী। সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা স্বরাষ্ট্র উপদেষ্টার। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ, শুভরাত্রি।